প্রথমেই জানাবো বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় চীনা ভাষা অন্তর্ভুক্তির গুরুত্বারোপ। এরপর জানাবো শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি। জানাবো হাসিনা ও জয়ের বিরুদ্ধে অভিযোগ 30 কোটি ডলার পাচারে দুদকের অনুসন্ধান শুরু। সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট সরকারকে শক্তিশালী করতে উচ্চ আদালত ব্যবহার করা হয়েছে বলেছেন আসিফ নজরুল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার চীনের ভাষায় অন্তর্ভুক্ত উপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীন ব্যাপক বিনিয়োগ করেছে। তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। চীনা রাষ্ট্রদূত স্বাধীনোত্তর বাংলাদেশের সাথে গণচীনের পারস্পরিক দ্বিপক্ষীয় হৃদ্যতাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ঐতিহ্যের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেন। তিনি জানান, এর ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের চীন চিকিৎসা সেবা দিয়েছে, সেপ্টেম্বরে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তিনি দুদেশের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক শিক্ষার উন্নয়নে, বিশেষ করে দক্ষতাভিত্তিক শিক্ষার উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন। প্রাইমারি শিক্ষার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে মানব সম্পদ তৈরির উপর গুরুত্বারোপ করেন। এতে করে বেকারত্বের হার হ্রাস পাবে, নিত্য নতুন কর্মসংস্থান সৃজন হবে। প্রাথমিক শিক্ষার পাশাপাশি কারিগরি খাতে দক্ষ হয়ে কর্মক্ষেত্রে নিজেদের গড়ে তুলতে পারবে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প 4 সমাপ্তির পথে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প 5 গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প 5 এর সকল কম্পোনেন্টের চীনের সহযোগিতা সম্প্রসারণে অনুরোধ করেন তিনি। চীনা রাষ্ট্রদূত বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে সাউথ সাউথ কোঅপারেশন আওতায় বা ইআরডির মাধ্যমে সহযোগিতার ধারা অব্যাহত রাখা ও নতুন নতুন সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ, অতিরিক্ত সচিব এম সাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব ডক্টর আবু শাহিন, মোহাম্মদ আসাদুজ্জামান, চীনা দূতাবাসের কাউন্সিলর কালচারাল লি সাওপেং উপস্থিত ছিলেন। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, তাকে ফেরত আনার বিষয়ে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য এটি প্রক্রিয়াধীন। কোনো উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13ই নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গত রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধানের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। আমরা কাজ করছি, আরও তথ্য উপাত্ত উদ্ঘাটিত হলে আপনাদের জানানো হবে। এর আগে 17 ডিসেম্বর শেখ হাসিনা, শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 59,000 কোটি টাকা এবং বিশেষ আশ্রয়ন প্রকল্প বেবজা সহ 8টি প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় 21,000 কোটি টাকা সহ মোট প্রায় 80,000 কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। পরদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান ও সহকারী পরিচালক এ.কে.এম. মর্তুজা আলী সাগর। একই টিমকে 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগটিও অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কমিশন।
দুদক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে আসে। এফবিআই এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়, বিশেষ করে তার নামে থাকা হংকং ও ক্যামন আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য উঠে আসে। এফবিআই তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের অপরাধের প্রমাণ পেয়েছে। ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা করেছে। উচ্চ আদালতকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে জানিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তবে এই ক্ষমতা ব্যবহার করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে শক্তিশালী করার জন্য। সোমবার গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আসিফ নজরুল বলেন, রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে এর মধ্যে বিচার বিভাগ নিয়ে আমি সবচেয়ে বেশি মনোকষ্টে থাকতাম, খারাপ লাগতো। আপনারা খেয়াল করলে দেখবেন রাষ্ট্রের যে বেসিক 3টি অঙ্গ আছে এর মধ্যে আইনসভা ও শাসন বিভাগ। রাজনৈতিক সংশ্লিষ্ট আইনসভায় যারা আসেন তারা রাজনীতিবিদ, আবার রাজনীতিবিদরাই মন্ত্রিসভা গঠন করেন। শুধু একটি বিভাগই আছে যেখানে সরাসরি রাজনীতি থেকে আসার সুযোগ নেই যদি আমরা সৎ থাকি, সেটি হচ্ছে বিচার বিভাগ। আমাদের শাসন বিভাগের মন্ত্রিসভার বা আমলার এমন কোনো দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন নেই যেটা উচ্চ আদালত চাইলে বিচার করতে পারবে না। উচ্চ আদালতের হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইট তো বটেই, আর্টিকেল 102 এর আন্ডারে নন ফান্ডামেন্টাল বিষয়েও তাদের অনেক প্রতিকার দেওয়ার সুযোগ রয়েছে। অ্যাপিলিয়েট ডিভিশনকে কমপ্লিট জাস্টিসের নামে বহু কিছু করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা আশ্চর্য ও বেদনার সাথে দেখেছি উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলকে শক্তিশালী করার জন্য, নির্যাতন যন্ত্রকে আরও নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। তিনি বলেন, আমরা এমন আশ্চর্য ঘটনাও দেখেছি যেখানে হাইকোর্ট জামিন দিয়ে দিয়েছেন, তারপর অ্যাপিলিয়েট ডিভিশন দিনের পর দিন জামিন ঝুলিয়ে রেখেছেন। দোষী সাব্যস্ত হওয়ার আগেই, অপরাধীর বিচার হওয়ার আগেই মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলের ভেতর মুশতাকের মৃত্যু হয়েছে। কি নির্মম, কি করুণভাবে তার মৃত্যু হয়েছিল। বাংলাদেশের বিচার বিভাগকে নির্যাতন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ারে পরিণত করা হয়েছিল। আসিফ নজরুল আরও বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম, এত নিপীড়ক হতে পারে না। দেশে 5 বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশের যে অত্যাচারী শাসক দলগুলো আছে তারা এত অত্যাচারী হতে পারত না।